নমস্কার, আপনারা দেখছেন এশিয়ান টাইমসের বিশেষ আলোচনা। আপনার মতামত, আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমাদের সাথে দু দলের পক্ষে, একদিকে বলা যেতে পারে দু জোটের পক্ষে দুজন ছাত্র যুব নেতৃত্ব তারা রয়েছেন। ইন্ডিয়া জোটের পক্ষে রয়েছেন আমার বাদিকে কংগ্রেসের, ওনার পরিচয়টা উনি নিজে করাবেন। আমার ডান দিকে রয়েছেন বিজেপির পক্ষে, বর্তমান শাসক দলের পক্ষে যুব নেতৃত্ব। আপনাদের পরিচয়টা আপনারা দর্শকদের বলবেন। নমস্কার, আমি অম্লান মুখার্জি, রাজ্য বিজেপির যুব মোর্চার মুখপাত্র। নমস্কার, আমি রাহুল সমর্থন, ওয়ার্কিং প্রেসিডেন্ট ত্রিপুরা প্রদেশ ইউথ কংগ্রেস। প্রথমে অম্লানবাবু আপনার কাছে আসব। যেহেতু শাসক দলে আপনারা শাসক দলের নেতৃত্ব হিসেবে আপনি এসছেন, আমাদের এই আলোচনায় অংশগ্রহণ করেছেন, আপনাদের দুজনকে প্রথমে স্বাগত জানাই। আপনার কাছে আসব, এইবারে 2024-এর যে লোকসভা নির্বাচন, 2024-এর লোকসভা নির্বাচন, আমি প্রথমে যুবকদের যদি কথা ধরি, কিসের নিরিখে যুবকরা আপনাদের দলকে ভোট দেবেন বলে আপনি মনে করছেন? নমস্কার, আপনাদের পর্দার মাধ্যমে যারাই আমাদেরকে শুনতে পাচ্ছেন তাদের প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই। সমরজিৎদা, তুমি যেটা বললে যে যুবকরা কেন আমাদেরকে ভোট দেবে, দেখুন, বিগত দিনে যখনই আমরা পত্রিকার কাগজ খুলতাম, প্রত্যেক দিন একটাই জিনিস দেখতাম যে কারাপশন আর কারাপশন। সেটা 2G স্পেকট্রাম থেকে শুরু করে কোলগেট মানে কয়লা খাদানের ঘাপলা থেকে শুরু করে প্রত্যেকটা ক্ষেত্রে বিগত দিনের যে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোট ছিল, প্রত্যেকটা ক্ষেত্রে ঘাপলা করেছে। কিন্তু অপরদিকে 2014 সালের লোকসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপি ক্ষমতায় আসার পর থেকে এখনো পর্যন্ত যা যা উন্নয়নমূলক কাজ হয়েছে যুবকদের থেকে শুরু করে কৃষকদের জন্য, মহিলাদের জন্য, আমার অন্নদাতাদের জন্য, প্রত্যেকটা ব্যক্তির জন্য, সমাজের সর্বশেষ ব্যক্তির জন্য যা যা এখনো পর্যন্ত উন্নয়নমূলক কাজ করেছে বর্তমান নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ জোট, সেই নিরিখে এবং তার উপর ভিত্তি করেই আমরা আশাবাদী এবং আমরা নিশ্চিত আমরা তৃতীয়বারের মতো দিল্লির মসনদে আবার ক্ষমতায়। দুঃখিত, আমরা আলোচনায় আবার ফিরলাম। আমাদের ছোট্ট একটি যান্ত্রিক গোলযোগের জন্য আমরা দুঃখিত। আবার আলোচনায় রাহুল, আপনি বলছিলেন যে আপনাদের রাহুল গান্ধীর কথা বলছিলেন। এই বিষয়টাতে দাঁড়িয়ে থেকে আমরা অম্লান বাবুর কাছে জানতে চাইব, এই যে ওনারা বলছেন যে কর্মসংস্থান ওনারা পূরণ করবেন যদি সেই জায়গাতে উনি, যদিও চলছে লোকসভা নির্বাচনের নিরিখে রাজ্য বিধানসভাগুলোর মধ্যে অথবা রাজ্যগুলোর মধ্যে ওনারা কিভাবে কর্মসংস্থান পূরণ করবেন সেই জায়গাতে প্রশ্নচিহ্ন একটা থাকে। সেই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? শুনুন, 2014 পর্যন্ত আমাদের দেশে স্টার্ট আপের সংখ্যা কত ছিল? 350। বর্তমানে কত? 1,17,257। এটা কেন সম্ভব হয়েছে? তার মধ্যে 100টা ইউনিকর্ন স্টার্ট আপ আছে। এই 1,17,257-র মধ্যে সরকারি সহযোগিতা পেয়েছে এর সংখ্যা প্রায় 98.3%, 98.31%, যদি আমি ভুল না হয়ে থাকি। সরকারি কিরকম সাহায্য পেয়েছে? এটা আমাদের স্টার্ট আপ ইন্ডিয়া থেকে শুরু করে, স্ট্যান্ড আপ ইন্ডিয়া থেকে শুরু করে, মুদ্রা যোজনা থেকে শুরু করে, প্রধানমন্ত্রী এমপ্লয়মেন্ট গ্যারান্টি প্রোগ্রাম অ্যাক্ট থেকে শুরু করে বিভিন্ন সরকারি সাহায্যের মাধ্যমে আজ দেশের যুবরা স্বাবলম্বী হচ্ছে, আত্মনির্ভর হচ্ছে। কারণ আমরা প্রত্যেকে জানি যে সরকারি চাকরি একমাত্র লক্ষ্য নয়, কারণ কোনো সরকার এত পরিমাণ চাকরি দিতে পারবে না। কারণ আমরা দেখতে পাচ্ছি যে ভারতবর্ষ, যদিও এই বিষয়টা একটু বিতর্কিত হতে পারে, যে ভারতবর্ষ বর্তমানে জনসংখ্যার দিক থেকে প্রথম স্থানে আছে চায়নার সাথে। হয়তো আমি ওই বিতর্কে যাচ্ছি না, হয়তো হতে পারে, আবার নাও হতে পারে। তো আপনি এত বিশাল পরিমাণ যুবকদের কিভাবে সরকারি চাকরি দেবেন?
কারণ আমরা যতদিন মানে যতটা দিন দেখছি, বিগত দিনের তুলনায় বর্তমানে চাকরির সংস্থান কমে আসছে, সরকারি চাকরির সংস্থান। তো আপনাদের বাচ্চাদেরকে তো বাঁচাতে হবে, এই জন্য বিকল্প চিন্তা ভাবনা নিয়ে বর্তমান কেন্দ্রীয় সরকার এবং বর্তমান রাজ্য সরকার বিভিন্ন প্রকল্প চালু করেছে। সেটা স্ট্যান্ড আপ ইন্ডিয়া থেকে শুরু করে স্টার্ট আপ ইন্ডিয়া, প্রত্যেকটা ক্ষেত্রে যুবকদের সর্বতোভাবে সাহায্য করা হচ্ছে। যুবকরা নিজের পায়ে দাঁড়াচ্ছেন, পাশাপাশি নিজের রোজগারের পাশাপাশি 10টা ছেলেকে চাকরি দিচ্ছেন। রাহুল বাবু, আপনার কাছে আসবো। অমলান বাবু, রাহুল বাবু, এই যে বলছে, এই যে দেখা যাচ্ছে স্টার্ট আপ ইন্ডিয়ার কথা, তাহলে কি আপনারা অস্বীকার করছেন সেই জায়গাতে দাঁড়িয়ে থেকে যে কর্মসংস্থান, আপনারা বলছেন শূন্যস্থান পূরণের কথা, আপনারা যদি ধরে নেওয়া যায় যে সরকারে আপনারা বসলেন, সরকারের মসনদে বসলেন, 100% শূন্যস্থান আপনারা পূরণ করতে পারবেন? ওই কথাটাতে আসার আগে বিজেপি দাদা যা বললো, যে এখন দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম জায়গাতে একটা লোক চাকরি গেলে ও শূন্যপদটা অ্যাবজর্ব হয়ে যাচ্ছে। আমাদের লক্ষ্য হলো সেই শূন্যপদগুলোতে কিভাবে মানে নষ্ট না করে শূন্যপদগুলো কিভাবে ক্রিয়েট করে সরকারি মাধ্যমে করা যায়। আমি আপনাকে দুটা কোম্পানির নাম বলতে চাই, টিসিএস আর উইপ্রো। এটা দুটোটা কিন্তু কংগ্রেস আমলে হয়েছিল, আপনিও ভালো করে অবগত। টিসিএস ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট প্রাইভেট ফার্ম, যে জায়গাতে ভারতবর্ষের যে কোনো, আমারও অনেক বন্ধু বান্ধব আছে যারা ইঞ্জিনিয়ার ওই জায়গাতে চাকরি করছে। টিসিএস আর উইপ্রো কিন্তু কংগ্রেস আমলে হয়েছিল। তো উনি যে বলছেন এই ইউনিকর্ন, কটা ইউনিকর্নের কথা বললেন, মেবি 5টা অথবা 7টা, 10টা ইউনিকর্নগুলো কিন্তু এখন হয়েছে। ইউনিকর্ন বিভিন্ন ফান্ডিং নিয়ে হয়েছে, ইউনিকর্নগুলো কিন্তু এখনও পুরোপুরি এস্টাবলিশ হয়নি। আমি ওটার ইকোনমিক্যাল গ্রোথের দিকে যাচ্ছে না, কি হচ্ছে না, কিন্তু টিসিএস আর উইপ্রো এই দুটা কিন্তু মেবি 88 এবং 95 ওই সময় কিন্তু চালু হয়েছিল। এবং টিসিএস আর উইপ্রো কিন্তু দুটা কংগ্রেস আমলে হয়েছে, এবং দুটার মধ্যে কিন্তু বৃহৎ মানে ভারতবর্ষের মধ্যে মানে ওটা কিন্তু আমার যে প্রশ্নটা ছিল, রতন টাটা এবং আজিম প্রেমজি, রতন টাটা এবং আজিম প্রেমজি কংগ্রেস থেকে সাহায্য নিয়ে টিসিএস শুরু করেছেন। আপনার কাছে আসি অমলান বাবু, আপনার কাছে আসি। এই যে শূন্যস্থান পূরণের কথা বলছেন, সেই জায়গাতে দাঁড়িয়ে থেকে যে শিল্প যদি না বাড়ে, সেখানে কি শূন্যস্থানটা আপনার 100% শূন্যস্থান কিভাবে পূরণ করবে? শূন্যস্থান আছে দেখি তো ওরা বিভিন্ন জায়গাতে বিভিন্ন দপ্তরে আছে। আমি এটা তো আপনাকে বললাম যে কথার প্রথমে, যে এখন দেখা যাচ্ছে যে একটা লোক মৃত্যুর পরে ওই পদটা আর দেওয়া হচ্ছে না। আপনি তীব্রতা দেখুন কি পরিমাণ নার্স, ডাক্তার, ইঞ্জিনিয়ার অনেক বছর হয়ে গেছে রিক্রুট হচ্ছে। আপনাদের সরকারকে তো অনেকবার দেখেছেন, আপনাদের সরকারকে তো ত্রিপুরাতে অনেকবার দেখেছে। সেই পরিসংখ্যান থেকে বর্তমান যে পরিস্থিতি এসে দাঁড়িয়েছে, যে আপনাদের দলের যারা তাবর প্রচারকরা এই রাজ্যের বিভিন্ন প্রচারে আসবেন বলে আমরা দেখতে পেয়েছি, আমরা দেখতে পেয়েছি তারা আসেননি। সেই জায়গাতে দাঁড়িয়ে থেকে আপনারা কিভাবে দেখছেন এই 2024-এর যে লোকসভা নির্বাচনে যুবকরা আপনাদের কেন ভোট দেবেন? যুবকদের তো আমি বললামই যে সেন্ট্রাল এবং স্টেট গভর্নমেন্টের মধ্যে 30 লক্ষ স্পেস আছে। এই স্পেসগুলো আমরা খুব বিশ্বাস যে সরকার 2024-এ হবে এবং সেই শূন্য পদগুলো পূরণ করা হবে। এবং আরেকটা জিনিস কিন্তু পাশাপাশি বলেছে, যারা যারা বেকার যুবক রয়েছে, বিভিন্ন স্কিল যুবক রয়েছে, ওদেরকে 1 লক্ষ টাকা করে বিভিন্ন অ্যাপ্রেন্টিসশিপ করে বিভিন্ন প্রাইভেট এবং সরকারি জায়গাতে করা হবে। আপনিও সব ভালো করে অবগত, একটা ছেলে যখন ইঞ্জিনিয়ারিং পাস করে প্রথম কিন্তু ইন্টার্নশিপ অথবা অ্যাপ্রেন্টিসশিপ কোনো ফার্মে করায়। এটাও কিন্তু করতে পারছে না বিভিন্ন জায়গাতে, যেহেতু সরকারের মানে পরিষ্কার ভাব নেই, করতে পারছে না। কংগ্রেস ওটাও করাবে, ওটা করিয়ে প্রথম ওদেরকে স্কিল করে 1 লক্ষ টাকা করে বাৎসরিকের একটা ব্যবস্থা করে দেবে এবং ওদেরকে প্রথম ট্রেন করিয়ে বিভিন্ন ধরনের এই সরকার 30 লক্ষ টাকা কিন্তু সেন্ট্রাল ও স্টেট গভর্নমেন্টের আছে এবং ডাটা এটা সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে 30 লক্ষ কিন্তু পদ আছে, ওরা দিচ্ছে না। আপনাদের সরকারকে অনেকবার দেখেছে এই দেশের যুবক সম্প্রদায়। অমলান বাবু, এই যে বলা হচ্ছে যে রাহুল বাবুর যে বক্তব্যটা আপনি কিভাবে দেখছেন? শুনুন, উনি মাঝে একটা কথা বলেছে স্কিলের ব্যাপারে। প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনার মাধ্যমে উনি যেহেতু স্কিলের কথাটা বলেছেন, আমি সেটা নিয়েই বলছি। প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনার মাধ্যমে এখনো পর্যন্ত গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে ডেটা আছে, DDU-GKY যেটা আছে, মানে আরবান রুরাল দুটোই মিলিয়ে এখনো পর্যন্ত সারা ভারতবর্ষে প্রায় 5.5 কোটি ছেলে মেয়েদের স্কিলড ওয়ার্কার তৈরি করা হয়েছে। কারণ বর্তমান দিনে দাঁড়িয়ে
এটা রাহুল বাবু নিজে স্বীকার করবেন যে শুধুমাত্র পুঁথিগত বিদ্যা দিয়ে চাকরি পাওয়াটা প্রায় দুষ্কর হয়ে গেছে। আপনার কাছে যদি এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস আপনার না থাকে, আপনি যদি স্কিলড ওয়ার্কার না হন, আপনার যদি এক্সট্রা কোনো স্কিল না থাকে, কোনো কোম্পানি আপনাকে রিক্রুট করবে না। সেটা সাধারণ একটা কমন সেন্সের বিষয়। এই জায়গায় দাঁড়িয়ে প্রায় গত মানে 2015-তে খুব সম্ভবত, যদি আমি ভুল না হয়ে থাকি, প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা এবং ডিডি জিকেওয়াই চালু হওয়ার পর থেকে এখনো পর্যন্ত প্রায় 5.5 কোটি লোক ছেলে মেয়েদের স্কিলড ওয়ার্কার তৈরি করা হয়েছে। তো সেটা নিয়ে ইভেন স্কিলড ওয়ার্কার নিজেরা যেহেতু যেভাবে তৈরি হয়েছেন, পাশাপাশি তারা আত্মনির্ভর হয়েছেন, তাদেরকে সেই সুযোগটা দেওয়া হয়েছে। তো আমি রাহুল বাবুকে বলতে চাই যে বিগত দিনে যা হয়েছে, বা উনি রাজ্য সরকারের কথাও বলেছেন, 2018 থেকে 2023 পর্যন্ত রাজ্য বিধানসভার মধ্যে এই তথ্যটা দেওয়া হয়েছিল, তৎকালীন তথ্যমন্ত্রী শ্রী সুশান্ত চৌধুরী দিয়েছিলেন। গত 5 বছরে 23,033 জনের সরকারি চাকরি দেওয়া হয়েছে। 23,033 জনের সরকারি চাকরি দেওয়া হয়েছে 2 বছর করোনা পিরিয়ডের মধ্যেও, যে ভয়াবহ করোনা পিরিয়ড ছিল। ইভেন আমরা যে করোনার ভ্যাকসিনটা নিয়েছি, সেটা ইন্ডিজিনিয়াস ভ্যাকসিন। কেন ভারতবর্ষের বৈজ্ঞানিকরা আগে কেন এত তাড়াতাড়ি ভ্যাকসিন আবিষ্কার করতে পারেনি? কারণ সদিচ্ছার অভাব ছিল, সরকারের সদিচ্ছার অভাব ছিল। সরকার, বিগত দিনের সরকার দেশকে বিক্রি করে দিয়েছিল, দেশকে ধ্বংসের কাগারে নিয়ে গিয়েছিল। গত 10 বছর শুধু দেশকে ট্র্যাকে আনার জন্য আমরা কাজ করেছি। 2024-এর লোকসভা নির্বাচনের পরে ভারতবর্ষ এবং পাশাপাশি ত্রিপুরা রাজ্য এক নতুন দিশায় চলবে। আমি দায়িত্ব নিয়ে বলছি। রাহুল বাবু, আপনি কিভাবে দেখছেন এই বিষয়টাকে? স্বাভাবিকভাবেই ওনার কথাটা বলছি। উনি বলেছেন যে কংগ্রেস দেশকে ধ্বংসের পথে নিয়ে গেছে। এইমস, আইআইটি, আইএসসি বেঙ্গালুরু, ওগুলা পৌঁছ হয়েছে। এইমস আপনাদের আমলে কটা হয়েছে? শুনুন, 2014 থেকে 2024 পর্যন্ত, 2024 থেকে 2024 আমি এইমসটা আমি বলেছি আমি একটা আইআইটি করলাম। আইআইটি করলে আমি আইআইটি 10টা করে দিলাম, আইআইটি গুণ তোমার নষ্ট করে দিলাম। আপনি এখন বললেন কটা করেছে, আমি ডেটা দিয়ে দিচ্ছি। আরে আপনি 15টা এইমস তৈরি করেছেন, 700টা মেডিকেল কলেজ তৈরি করেছেন গত 10 বছরে। আপনি তো বলেছেন তীব্রতা এইমস হবে, কোথায় এটা তো দেখা যাচ্ছে না। আপনার বক্তব্য আমরা চাইছি আজকে আলোচনার মধ্য দিয়ে একটা ঘটনতন্ত্র আলোচনা হোক। আপনার বক্তব্যটা আমরা শুনতে চাইছি, আপনার দলের পক্ষে, যেহেতু আপনি এসেছেন। আমি তো একটা পয়েন্ট বললাম, খালি যুবকদের 2-3টা পয়েন্ট বললাম। আমাদের তো আরো পয়েন্ট আছে, যেমন নারীদের আছে। বলুন। নারীদের মধ্যে দেখা যাচ্ছে যে নারীদের মধ্যে প্রত্যেক পরিবার থেকে নারীদের 1 লক্ষ টাকা করে দেওয়া হবে বাৎসরিক। এবং ভারতবর্ষের জিডিপি কত? টোটাল জিডিপি ভারতবর্ষের বাজেট কত? আর আপনি যেটা প্রত্যেক নারীকে বললেন, ভারতবর্ষের নারীর সংখ্যা, ভারতবর্ষের প্রত্যেক পরিবারে মোটামুটি নারীর সংখ্যা 60 কোটি। 60 কোটি জনকে যদি 1 লক্ষ টাকা করে দেওয়া হয়, তাহলে কত হবে? এবং 50% রিজার্ভেশন করা হবে, বাজেটের বাইরে চলে যাবে। 50% বিভিন্ন জায়গাতে এডুকেশন, বিভিন্ন জায়গাতে রিজার্ভেশন করা হবে নারীদের করে। এবং আপনারা দেখছেন যে কৃষকদের সঙ্গে বিজেপি কি করছে। দিল্লির বর্ডার, দিল্লি পাঞ্জাব বর্ডারে কৃষকদের কি করা হচ্ছে। আগে বললো যে এই করবে, এই করবে। সম্মান নিধির বছরে 12,000 টাকা। আমি তো ওটা বলছি, আপনারা যদি এতই ভালো কৃষক প্রেমী সরকার হন, তাহলে আন্দোলন করতে হচ্ছে না। বলুন যে এই লোকসভা নির্বাচনে আপনার দল, আমি আমার তথ্য আমি ওটাতে বলছি যে ওনারা বলছেন যে ওরা কৃষকের পক্ষে এই করছে, করছে। কৃষক তো দিল্লির বর্ডারে বিগত 1 মাস 1.5 মাসের উপরে এখন বসে আছে। আজকে 1-2 বছর আগে বসেছিল। বিভিন্ন মানে ভাওতাবাজি প্রতিশ্রুতি দিয়ে, মানে মুখে বলবে, মুখে করবে বলে ওদের জায়গাটা ভ্যাকেট করালো। 300 ওই সময় 900 জনের মতো কৃষক মারা গেল। মোদিজি নিজে কালা কানুন বলে ক্ষমা চেলে কাজগুলো করবে, লিপিবদ্ধ করে বললো যে আইন বানাবে। আর এখন আইন বানাবে, সেই জন্য পুনরায় আবার কৃষক এসে বসছে। যাই হোক, ওদের সরকার ওরা জুমলা বলবে। আমরা বলছি যে আমরা আসলে কৃষকদের জন্য, কৃষকের যে বিভিন্ন জিনিস কিনতে হয় ওগুলা জিএসটি মুক্ত করে দেব। আপনার বক্তব্য অনুসারে যে আপনি কি সেটা বলতে চাইছেন যে বিগত 5 বছরেই আমরা যদি ধরি, তাহলে বিগত 5 বছরে বর্তমান যে সরকার, কেন্দ্রীয় সরকার রয়েছে, তাদের তরফ থেকে কোনো ধরনের জনমুখী প্রকল্প তৈরি করা হয়নি?
জনমুখী প্রকল্প যদি তৈরি করা হতো, তো আমি কৃষকের কথা যেহেতু চলছিল, কৃষকদের জন্য কি করা হলো, উনি বলছে কি সম্মান নিধি দিয়েছে, ওটা তো আমার যতটুকু মানে জানা, আপনি হয়তো বাস্তবের মাটিতে মানে আমি যাই বলবো তো বাস্তবে আমি আমার বছরে যারা পাচ্ছে, আমরা চাইছি আপনার 12,000 টাকা করে বছরে যারা পাচ্ছে তারা আমাদেরকে ভোট দিচ্ছেন। আপনারা বাস্তবের মাটিতে দাঁড়ানো নেই, আপনাদের সংগঠন নেই, মানে আপনারা যাচ্ছেন, আপনাদেরকে পাহাড়ে যাচ্ছেন, আপনি আপনারা ভাওতাবাজির কথাবার্তা বলে পাহাড়ে তো আপনারা কিভাবে যাচ্ছেন দেখাই যাচ্ছে, পাহাড়ে গিয়ে এসে আপনারা এমন দেওয়ালে হয়ে গেছে, আপনাদের কাছে কটা আছে, আরেকটা যার আমাদের কাছে প্রাইমারি মেম্বারশিপ বিজেপিতে আছে, ওনাকে এনে আপনাদের কাছে কটা আছে, বিজেপির প্রার্থী বানিয়েছে, আপনাদের কাছে কটা আছে, পূর্ব আসনে দেখেছেন তো, পাহাড়ে কে দেওয়ালে আপনাদের তো দেখাই যাচ্ছে। আপনারা যার সাথে জোট করেছেন, বিজেপির আপনারা প্রার্থী যাদের সাথে আসতো, জোট করেছেন, তারাই একসময় ইন্দিরা গান্ধীকে ডাইনি বুড়ি বলতো, তারাই একসময় আপনাদেরকে বলতো যে কাটা হাতটা জুলাইয়া দেশটা খাইলো ফুরাইয়া। আপনাদের তাদের সাথে জোট করতে লজ্জা লাগেনি? লজ্জা লাগেনি? আপনি যেহেতু উদয়পুর মহকুমার মানুষ, আমি আপনার মহকুমা নিয়েই বলছি, উদয়পুর মহকুমাতে অগণিত খুন হয়েছে কংগ্রেসী কর্মীদের, তারপরও আপনারা কিভাবে এই জোটটা মেনে নিলেন? আমি একটা যে বলছি, আমি সব বাদ দিলাম, আমি সব বাদ দিচ্ছি, আপনারা কিভাবে এই জোটটা মেনে নিলেন? বাবু এটাই যে প্রশ্ন, এটাই বিভিন্ন জায়গাতে আপনারা কিভাবে জোটটা মেনে নিলেন? যে এই যে জোট যেখানে ভরাডুবি হয়েছে আপনাদের 2023 সালের নির্বাচনে, 2024 এর লোকসভা নির্বাচনে আমি দায়িত্ব নিয়ে বলছি 5 লক্ষ ভোটে হারবেন। অমলান বাবু আসবো, আপনারাই বলছিলেন যে আমরা যদি তিপ্রামথার কথা বলি, আপনারা বিভিন্ন আলোচনায় আপনাদের নেতৃত্বরা বলছিলেন যে তিপ্রামথা বিজেপি প্রায় এক। আমরা সেই জায়গাতে দাঁড়িয়ে যদি বলি, আমরা ধরে নিলাম ত্রিপুরামথা বিজেপি এক হয়ে একত্রিত, আমার প্রশ্নটা একত্রিতভাবে তারা লড়াই করছেন, কিন্তু সেই জায়গাতে দাঁড়িয়ে থেকে বর্তমান যে আপনাদের বিধানসভা নির্বাচনের পরে আবার লোকসভা নির্বাচনে এই যে আপনাদের একক, মানে আপনারা যারা বিরোধী ছিলেন, একে অপরের বিরোধী ছিলেন, তারা একত্রিত হয়ে লড়াই করছেন, এই লড়াইটা কি আপনারা একত্রিতভাবে লড়াই করার কারণটা কি একটা শক্তিশালী দল লড়াই করছে তার জন্য সবাই মিলিতভাবে লড়াই করছেন এটা না? আমি আপনার প্রশ্ন উত্তর দেওয়ার আগে আমি একটা প্রশ্ন ওনাকে করতে চাই, আমি আপনার মাধ্যমে ওনাকে করতে চাই যে যেই পাহাড়ে এডিসির মধ্যে আপনারা সঙ্গে বিজেপির সঙ্গে মথার এত মারদাঙ্গা হলো, অনেক কর্মী মারা গেছে, বিজেপিরও মারা গেছে, মথারও মারা গেছে, বাজে কথা, আমি যা বলবো বাজে কথা হয়ে যাবে, ওটাই তো বলছি আমি, আমাকে কথাটা বলতে শেষ করতে দিন, তারপর আপনি বলুন যে হয়েছে, তারপর এটা তো আমি নিজে দেখেছি হয়েছে, এবং পাহাড়ে বিজেপির পার্টি অফিস সময় ছোট একটি বিজ্ঞাপন বিরতির এই আলোচনায় আমরা আসবো। একদিকে বলা হচ্ছে যে বিভিন্ন ভাবে একে অপরের সেই জায়গাতে অভিযোগ করছেন যে আপনাদেরও দলের কর্মীরা সেখানে বিভিন্নভাবে আক্রান্ত হয়েছেন। এই আলোচনায় ফিরবো ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির পর, সঙ্গে থাকুন। বিজ্ঞাপন বিরতির পর স্বাগত। আপনারা দেখছেন আমাদের বিশেষ অনুষ্ঠান আপনার মতামত, যে জায়গাতে দাঁড়িয়ে থেকে আমরা আপনার মতামতটা নেওয়ার চেষ্টা করি। বিভিন্ন রাজনৈতিক দলের যারা নেতৃত্বরা রয়েছেন তাদের তরফ থেকে আমাদের দু দলের পক্ষে দুজন আমাদের রয়েছেন অতিথিরা, তাদের প্রথমে আপনার কাছে রাহুলবাবু যে প্রশ্নটাতে ছিলাম, আপনি যেটা বলছিলেন যে তিপ্রামথা জোট হয়েছে, আমরা আমাদের প্রশ্নটা স্পেসিফিক, আমার প্রশ্নটা স্পেসিফিক ছিল যে জায়গাতে দাঁড়িয়ে থেকে কোন একটা সময় আপনারা একে অপরের অপোজিশন ছিলেন, সেই জায়গাতে দাঁড়িয়ে থেকে বর্তমান সময়ে যারা যুবক সম্প্রদায়, আপনারা যেহেতু যুব সম্প্রদায়ের যুবকদের নেতৃত্ব দিচ্ছেন, তারা কেন আপনাদেরকে ভোট দেবেন? ওটা তো বললামই আমি, যুবকদের যে 5টা পয়েন্ট আছে, যে যুবকদের বাৎসরিক 1 লক্ষ টাকা করে অ্যাপ্রেন্টিসশিপ অথবা অন্য কিছুর মাধ্যমে ওদেরকে দেওয়া হবে, এবং 30 লক্ষ। এই জোটটাকে কিভাবে দেখছেন? আমরা সেটা প্রশ্ন না, আমি সবসময় বলবো যে কাজের নিরিখে আপনি ভোট দিন, কাজ করেছে সরকার সে কারণে ভোট দিন। বিজেপি কি করলো যে ওরা আসার সময়, আমি এই রাজ্য সরকার বলেছে 50,000 করে চাকরি দেবে, রাজ্য সরকার যখন 18তে আসলো, এবং 2 কোটি করে পার ইয়ার চাকরি দেবে, ওটা তো ওরা করছে না। বললে কি বলবে যে আমরা তো এসব বলিনি, বিভিন্ন স্কিম দেখিয়ে দেবে, স্কিম। ওরা কিন্তু লিপিবদ্ধভাবে বলেছিল যে আমরা আসলে 2 কোটি করে সরকারি চাকরি দেবো, 50,000 করে রাজ্যের চাকরি দেবো। এবার ত্রিপুরাতে কিন্তু কোনো ডাক্তার, ইঞ্জিনিয়ার, আমার যতটুকু জানা আছে লাস্ট 2-3 বছর রিক্রুট হচ্ছে না। কিছু বললে করোনা এগিয়ে দেবে, এটা করোনা কিন্তু 2022
ফার্স্ট ওয়েভটা চলে গেল, সেকেন্ড ওয়েভ মিলিয়ে 22-23-এর মধ্যে চলে গেল। তো আপনারা করোনার পিছনে লুকিয়ে কতদিন কাটাবেন? কিছু বলে করোনাকে এগিয়ে দেবেন। করোনা যে বললেন, পোলিওটাও তো করে কংগ্রেস, করোনা হয়েছে, এটা এপিডেমিক হয়েছিল, সরকারে যেহেতু আপনি দায়িত্বে ছিলেন, এই কোভ্যাক্সিন এবং আরেকটা যে পুনের একটা কোম্পানি বললো, ওই দুটা কোম্পানি সম্ভবত ওই দুটা কোম্পানি করেছিল। সরকার স্পেসিফিক ছিল, প্রশ্নটা স্পেসিফিক ছিল যে এই যে দুটো দলের যে একটা সময় একে অপরের অপোজিশন ছিল, সেই জায়গাতে দাঁড়িয়ে থেকে যুবকদের মধ্যে কি সেই প্রশ্নটা আসবে না যে বাড়িতে ধরুন আপনাদের সরকার ছিল, আপনাদের যারা তৎকালীন বিরোধীরা ছিল, তারা যারা অ্যাটাক করেছে, সেই জায়গাতে দাঁড়িয়ে থেকে আক্রান্ত হয়েছেন সেই বাড়ির পরিবারের পরিজনরা কি ভোট দেবেন বলে আপনারা মনে করছেন? তাদের থেকে কি কিভাবে ভোট দেবে? অবশ্যই ভোট দেবে। ভোট দেবে না কেন? কারণ ওরা দেখছে এই বিজেপি যদি আরেকবার আসে, ওরা চাকরি বাকরি কিছু পাবে না, জিনিসের দাম যা আছে, গ্যাসের সিলিন্ডারের দাম তো 400 ছিল, এখন কি ছিল, এখন মানুষ, এবং চাকরি তো নেই, এবং সরষের তেলের দাম, বিভিন্ন বাড়ির সামগ্রীর দাম কি কোন জায়গায় গিয়েছে, পেট্রোল ডিজেলের দাম কোন জায়গায় গিয়েছে। ওটা তো মানুষ তো নিজের পেট চলবো আগে, এরপরে মানুষের চলবো। এটা গ্রামের ভাষায় আছে, পেটে যদি খাওয়ার না থাকে মানুষ কি বলবে? পেট্রোল ডিজেলের দামের কথা বলেছেন। কংগ্রেস সরকার 2004 থেকে 2014 পর্যন্ত যখন ক্ষমতায় ছিল, ইরানের কাছে 2 লক্ষ কোটি টাকার অয়েল বন্ড বকেয়া রেখে গিয়েছিল। সেই টাকাটা নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন সরকার পরিশোধ করেছে। সেই টাকাটা কংগ্রেস, যেটা 2 লক্ষ কোটি টাকা অয়েল বন্ড ইরানের কাছে বকেয়া রেখে গিয়েছিল, সেই 2 লক্ষ কোটি টাকা, 1 টাকা 2 টাকা না, 2 লক্ষ কোটি টাকা, 2 লক্ষ কোটি টাকা নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন এনডিএ সরকার পরিশোধ করেছে। তাহলে দামটা কমানোর সুযোগ থাকা সত্ত্বেও আমরা কিভাবে কমাবো? যেসব পাপ কংগ্রেস করে গেছে গত 10 বছর, সেটা আমরা মানে পাপ মোচন করতে করতে গেছে। উনি বলেছেন যে অনেক কিছু হয়েছে, অনেক কিছু হয়নি। আমরা আমাদের এজেন্ডা 2047 পর্যন্ত ক্লিয়ার আছে। কি আছে ক্লিয়ার? যে আমরা ভারতবর্ষকে উন্নত রাষ্ট্র বানাবো 2047-এর মধ্যে, আমরা অলিম্পিক হোস্ট করব 2036-এর মধ্যে, আমরা স্পেস স্টেশন বানাবো 2035-এর মধ্যে, আমরা চাঁদে লোক পাঠাবো 2040-এর মধ্যে, আমরা অ্যাস্ট্রোনট পাঠাবো স্পেসে 2025-এর মধ্যে, থার্ড লার্জেস্ট ইকোনমি বানাবো 2027-এর মধ্যে, 5 ট্রিলিয়ন ইকোনমি আমরা বানাবো 2026-এর মধ্যে। অপরপক্ষে কংগ্রেস কি চাইছে? 66 বারের নির্বাচন হারা নেতা 67 বারের মতো 67তম বারের মতো আবার লঞ্চ হচ্ছেন। এই লঞ্চ আর ওনার কোনোদিন হয়নি বিগত 20 বছর ধরে। 2004 থেকে লঞ্চ হয়েই যাচ্ছেন, ওনার মা ওনাকে লঞ্চ করেই যাচ্ছেন, উনি আর লঞ্চ হচ্ছেন না, কিন্তু তবুও ওনাকে প্রধানমন্ত্রী বানাতে চাইছেন। কিন্তু দেশের মানুষ এতটা বোকা নয়। আমি বলছি দেশের মানুষ এতটা বোকা নয়। উনি সাধারণ মানুষের আমাদের দল নিয়ে কথা, সাধারণ মানুষকে বলবো যে এখনো পর্যন্ত নিজের দলটাকে নিয়ে করুন। আমি জাস্ট দুটো স্টেট দলটাকে নিয়ে ঠিক করুন, নিজের দল ঠিক করে যাবে। গত 10 বছরে আপনাদের দলের থেকে নির্বাচিত মুখ্যমন্ত্রী 10 জন আমাদের দলে এসেছেন। মানে আপনারা যেখানে নিজের দল ঠিক করতে, মানে আপনারা এত পরিষ্কার যে আপনারা মানুষের দল ভাঙিয়ে মেরে ভেঙে নিয়ে যাচ্ছেন, নিয়ে দিয়ে আপনি অভিযোগ করেছেন, এবং ত্রিপুরার যারা মন্ত্রী আছে সবই তো কংগ্রেসের দেওয়া। কংগ্রেস আমলের তোরা তৈরি হয়েছে। আপনাদের দলের যে বর্তমান রাজ্য সভাপতি আছে, উনি 2018 সালের কোন প্রতীকে দাঁড়িয়েছিলেন? আজকের দিনে দাঁড়িয়ে সেরে 2018 থেকে 2019 পর্যন্ত আপনাদের দলের যিনি বর্তমান নেতা আছেন, যিনি একমাত্র নিজে জেতার জন্য কংগ্রেস দলটাকে বিসর্জন দিয়েছেন, শুধু নিজে জেতার জন্য একটা মানে ঘৃণ্য চক্রান্ত করেছেন সিপিএম এর সাথে আঘাত করে, উনি কোন দলে ছিলেন? ওনার যে বাকি যারা ছিল, উনি ত্যাগ স্বীকার করে, উনি কোন ত্যাগ স্বীকার করে আপনাদের দলের তিনজন নেতা শুধু নিজেরা জেতার জন্য, সবাই যাচ্ছে, সবাই জায়গায় জায়গায় কাজ করতে, দল যাকে যে জায়গাতে উপযুক্ত মনে করছে কাজ দিচ্ছে এবং ওরা কাজ করছে, সবাই মিলে একত্রিত হয়ে কাজ করছে। তো
তো আমি এটুকু ওটাই তো বলবো, আপনি যে কথা বলছেন, আপনার দলে আপনাকে আমি এশিওর করতে কেউ পারি পাওয়ার ছেড়ে আমাদের দলের নেতা পাওয়ার ছেড়ে আছে এখানে পাওয়ার এসেছে। ছেড়ে না, ওখানে কোনো কাজ, ওখানে উনি যেরকম শুনুন, জীবিত যে ভালো হচ্ছে এখন আর নেই জীবিতে ভালো অবস্থা। উনি যেরকম ভাবে কাজ করেছেন, এত সাধারণ কর্মী বলুন, সাধারণ লোককে বলুন, ওনাকে শেষ পর্যন্ত স্বাস্থ্যমন্ত্রী থেকে পদত্যাগ করানো হয়েছে। উনি ছেড়ে এসে পদত্যাগ করে ছেড়ে এসে, ওটাই তো বলছি। শুনুন সব তো আপনাদের কাছে সিক্রেট ডাটা আছে। মানুষ যেটা বলছে জিবি কি বলে ভালো ছিল, যিনি যখন উনি স্বাস্থ্যমন্ত্রী ছিলেন উনি ছেড়ে এসে কজন নিয়ে ত্যাগ স্বীকার করা হবে, কোনো না কোনো ভাবে উনি স্বীকার করছেন যে জিবির অবস্থা কিন্তু ভালো আছে। এখন নেই, এখন নেই, উনি ছিল, উনি যখন ছিল তখন ভালো ছিল, এখন গিয়ে দেখেন জীবিতে কোনো ভালো বেড নেই, কিছু নেই, কোনো কিছু নেই। আপনি নিজে স্বীকার করেছেন, উনি যখন স্বাস্থ্যমন্ত্রী ছিলেন, ভারতীয় জনতা পার্টির আমলে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার উনি ওনার হাতে যখন সময় ছিল, আর ওটা আপনি এটা নিজে স্বীকার করেছেন। ওটা বলতে, তারপর শুনুন, ওটা বলতে কি বিগত দিনে ভালো কাজ করছে বলে তো ওনাকে ধরে দেওয়া হচ্ছে, কারণ ওনার চেহারা করতে বড় হয়ে যাচ্ছে। যদি এত ভালো নেতা হতেন তাহলে সিপিএম এর সাথে জোট করলেন কেন? আপনার কাছে আপনারা মমতার সঙ্গে জোট করলেন, আপনারা যে ভালো দেওয়া বন্দ্যোপাধ্যায়ের সাথে আমরা জোট করেছি, মমতা বন্দ্যোপাধ্যায় দেয়নি। আরে আমি 42টা সিটের মধ্যে একটা সিট আপনারা এত জোরে এবার বহরমপুর আমি বলছি আপনি ত্রিপুরা সঙ্গে জোট করেছেন, আপনি কেমন দেওয়া হয়েছে যে আপনি পাহাড়ে কোনো নিশ্চিত থাকুন কর্মী নেই যাকে উপযুক্ত, কোথায় কর্মী নেই? কংগ্রেসের পাহাড়ে বলছে ভারতবর্ষে আপনি এটা দলের অভ্যন্তরীণ বিষয়, যিনি আপনারা দলের প্রাইমারি মেম্বারশিপ নেই ওনাকে এনে আমাদের সেটা টোটালি অভ্যন্তরীণ বিষয়। তাহলে আপনারা এখানে রাজেন্দ্র রিয়াংকে, যিনি সিপিএম এর ক্যান্ডিডেট আছেন, উনি ওনাকে সমর্থন করেন। এবার আমি বলছি মানে ইন্ডিয়া কংগ্রেসই অল ইন্ডিয়া বেসে পুরো ভারতবর্ষে এখনো পর্যন্ত প্রায় সিপিএম আমলে, সিপিএম এর দুঃশাসনে, সিপিএম এর কুশাসনে কংগ্রেসি কর্মীদের ওপর যে হামলা করা হয়েছিল, যে হুজ্জুতি করা হয়েছিল, যতগুলো কংগ্রেস কর্মীকে খুন করা হয়েছে, সেটা মধুসূদন সাহা থেকে শুরু করে, পরিমল সাহা থেকে শুরু করে অতীশ বিজন ভূষণ, আপনি তাহলে বলুন, শুনুন আপনি ত্রিপুরার সঙ্গে জুটে গেছেন, যেহেতু ত্রিপুরার সঙ্গে আপনাদের আদর্শ নেই, যে পাওয়ার আছে আপনি ওখানে হয় টাকা পয়সা কিছু দিয়ে এসে মানে কোনো কিছু করে। জ্যোতিরাদিত্য সিন্ধিয়া টাকা পয়সা দিয়ে এসছে, টাকা পয়সার কথা, আরপিএন সিং টাকা পয়সা দিয়ে এসছে, আমি কি বলবো, জিতেন প্রসাদ টাকা পয়সা দিয়ে এসছে। আপনি কি আপনি শুনুন, আপনারা নিজেদের দোষ স্বীকার করতে, আপনারা স্বীকার করুন, পাহাড়ে দেওয়ালে না হলে আপনার রাজার পায়ে পড়ে রাজাকে এই দলে এসে রাজার দলের আপনারা তো ওনার পেছনে তুতুমেমে করছিলেন, আপনারা তো কুকুরের মতো ওনার পেছনে যাচ্ছিলেন, আপনারা তো যাচ্ছিলেন কি হয়েছে সেটা হলো কথা, ওনার নিজেদের স্বীকার করতে শিখুন, আপনারা পারেননি। আলোচনাটা তথ্যভিত্তিক হোক, সেই জায়গাতে রাহুল আপনারা নিজেরা দল টিকে রাখতে পারছেন না, আপনারা এতটা দেউলিয়া হয়ে গেছেন, দল টিকে রাখতে দেউলিয়া কি হয়েছে পাহাড়ে সবাই বলছে। বাবুর যে প্রশ্নটা সেই জায়গাতে যে আপনাদের সমর্থন করতে আর অন্য একটা দলকে সমর্থন আপনারা করলেন, তার জন্য কি করলেন? যে জায়গাতে আপনাদের ক্যান্ডিডেট সেখানে নেই, অম্লান বাবুর সেটাই বক্তব্য ওনারা বলছিলেন। ইন্ডিয়া জোটটা কিন্তু অল ইন্ডিয়া বেসিস হয়েছে, এবং আমি রাজ্যের একটা ক্ষুদ্র সৈনিক দলের, আমি এটা সেন্ট্রাল লিডাররা বসে করেছে, কোন জায়গাতে কি করবে ওটা করেছে। আমি এই বিষয়ে বলতে চাই এটাই যে যেহেতু ইন্ডিয়া জোট হয়েছে, সব দলকে ওরা নিয়ে এসেছে, যারা যারা আমার কংগ্রেসের সেকুলার চিন্তাধারার সঙ্গে চিন্তাধারা এবং বিভিন্ন কংগ্রেসের যে অন্য চিন্তাধারা রয়েছে ওর সঙ্গে কাছাকাছি মিল রয়েছে, আমি পুরো মিলের কথা বলি, কাছাকাছি যারা মিল রয়েছে, সেই জন্য সবটাকে একটা প্ল্যাটফর্মে এনে ইন্ডিয়া জোটটা ফর্ম করেছে। এবং ইন্ডিয়া জোট ফর্ম করতে গিয়ে যেখানে যে জায়গাতে যারা যেভাবে দিলে ঠিক হবে মনে করেছে, সেন্ট্রাল এটা সিদ্ধান্ত করেছে। এবং আমি তো দলে একটা ক্ষুদ্র শুনি, যাকে যে জায়গাতে যে নির্দেশ দেওয়া হচ্ছে সবাই কাজটা করছে। আমাদের মূল উদ্দেশ্য কি? মানুষের পেটে খাওয়ার যোগান করান, মানুষের যাতে সামাজিক একটা মানুষের দায়বদ্ধতা থাকে সমাজের প্রতি, এবং মানুষ যাতে সমাজে একটা মানে নিজের কপালটা উঁচু করে চলতে পারে, জিনিসের দাম যাতে লাগাম ছাড়া না হয়, যা এখন চলছে, মানুষ যাতে বেকাররা যাতে চাকরি বা যা এখন দেখা যাচ্ছে চাকরি তো নেই, 50,000 কথা বড় বড় বললে আসলো আর চাকরি দিচ্ছে না। উনি নিজে স্বীকার করেছে কি 25,000 চাকরি হয়েছে বিগত 5 বছরে, মানে 5 বছরে 5,000 করে হয়েছে, 50,000 করে 5,000, মানে উনি নিজেই বলছে যে উনি জুমলা দিয়েছে, মানে ওনার দল জুমলা দিয়েছে 25,000 5,000। যদি ধরেই নেই 2 বছর করোনা, 2 বছর 1.5 বছর করোনা পিরিয়ড ছিল, মানে তোরে 3.5 বছরে। তাহলে রেলওয়ের এই যে বিভিন্ন যোগাযোগ মাধ্যমের যে ডেভেলপমেন্ট গুলো বলছেন ওনারা,
আপনাদের মতে সেখানে ডেভেলপমেন্ট হচ্ছে না, আপনারা সেটাই তুলে বলছিলেন যে ওনাদের বক্তব্য যে কর্মসংস্থানের মাধ্যমে ডেভেলপমেন্টের মাধ্যমে। হ্যাঁ, আপনি বলছেন কর্মসংস্থানের কথা, উনি নিজে ত্রিপুরা টালিয়ে কথা বলেছেন কি 25,000 মতন দিয়েছে বিগত 5-6 বছরে, উনি বলেছেন যদি 25,000 করা হয়, যদি 1.5 বছর ছেড়ে দেওয়া হয়, তো বিগত 6 বছর 4.5 বছরে মানে প্রত্যেক বছর তো 5,000 মতন করে দেওয়া, 5-6 মানে ওনারা 50,000 কথা বলেছে, ওনারা 5,000 করে দিচ্ছে। আপনাদের বিভিন্ন মাধ্যমে চাকরি পরীক্ষা তো হচ্ছে না, বেকাররা স্কিল আছে, ওটা টেস্টিং করবে কিভাবে? আপনাদের বিভিন্ন মাধ্যমে প্রচারিত হয়েছিল, বিভিন্ন মাধ্যমে আপনাদের নেতৃত্বরা প্রচার করছিলেন। আজকে আপনাদের দলের সর্বভারতীয় নেতৃত্ব কানাইয়া কুমার এই রাজ্যে আসবেন বলেছেন আপনারা, কিন্তু এই যে জোটটাকে ওনারা কি কানাইয়া কুমারকে মানতে পারেননি, অথবা উনি কি মানে সেভাবে দেখছিলেন যে আপনাকে মানতে পারেন? এটা কে বলেছে? উনি কি কোনো প্রেস কনফারেন্স করে বলেছে? তাহলে উনি আসলেন না কেন? বিভিন্ন কারণে ওনার একটা ফ্লাইটটা ডিলে হয়ে, এটা বিভিন্ন আপনাদের যারা বিরোধীরা তাদের প্রশ্ন, আমি তো উত্তর দিয়ে দিলাম। ফ্লাইটটা ডিলে হয়ে গেছে, সেগুলো আসতে পারেনি, সেই হয়েছে। আপনি যে বললেন যে ওই জোটটাকে মানতে, উনি কি কোনো জায়গাতে বলেছেন জোটটা মানতে পারেননি? আপনি একটা জায়গা দেখেন যে উনি জোটটা মানতে পারেননি বলে। আমার আপনাদের যারা বিরোধীরা তাদের বক্তব্য, তারা বিভিন্ন ভাবে সোশ্যাল মাধ্যমে সেটা। আর উনি তো বলছেন, আমি যে কথাটা বলতে যাচ্ছি উনি বলছে বাজে কথা। তো আমি আমার বিরোধী দাদাকে বলবো যে আমার পয়েন্টটা আমি রাখি, আপনি আমার পয়েন্টটা রাখুন, মানুষ বিবেচনা করে দেখুক না কাকে ভোট দেওয়া যায়, আর কে 400 গ্যাসকে 1200 করেছে, কে 70 পেট্রোলকে 100 করেছে, এবং 50 ডিজেলকে 90 কাছাকাছি করেছে। একটা জিনিস আমি মানুষ জায়গা বলছে পুরান দিন ফিরিয়ে দিন, মানুষ শুনুন, পেটে খাওয়ান দিয়ে চলছে। রাহুল গান্ধীর মতো, আমি দায়িত্ব নিয়ে বলছি, রাহুল গান্ধীর মতো মানুষ রাজনীতির জন্য নয়, আপনারা সেটা বুঝুন। যে ইন্ডিয়া অ্যালায়েন্সটা করেছে সেটা জোট না, এটা ঘোট। কেন বলেছি? এখানে মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন নিজের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সেট করানোর জন্য, অখিলেশ যাদব নিজে চাইছেন সেট হওয়ার জন্য, শরদ পাওয়ার চাইছেন ওনার মেয়ে সুপ্রিয়া সুলেকে সেট করার জন্য, উদ্ধব মানে উনি বলছেন পরিবর্তন হয়েছে, অমিত শাহ ছেলে কোথায় আছে, উদ্ধব ঠাকরে এবং বিভিন্ন কেন্দ্রীয় সরকার, এই যে আপনার অনুরাগ ঠাকুর, উনি কার ছেলে বলুন? উদ্ধব ঠাকরে, ওনার উদ্ধব ঠাকরে উনি চাইছেন ওনার যে ছেলে আছে আদিত্য ঠাকরে, ওনাকে সেট করার জন্য। আর সর্বশেষ বিগত 20 বছর ধরে যাকে লঞ্চ করানোই যাচ্ছে না, উনি যেদিকে যাচ্ছেন সেদিকে ভারতীয় জনতা পার্টির সিট বেড়েই যাচ্ছে, সরকার হয়েই যাচ্ছে। যেখানে ওনাদের সরকার থাকে, সেখানেই সরকার পড়ে যায়। তো ভারতবর্ষের বিজেপির সবচেয়ে বড় স্টার ক্যাম্পেইনার, ওনাদের দলের নেতা রাহুল গান্ধীকে ওনার মা চাইছেন সেই সেট করা। তেলেঙ্গানাতে তো উনি প্রচার করতে, তেলেঙ্গানাতে সরকার কংগ্রেস গভর্নমেন্ট নেই, আপনি বলছেন এই তো, আপনি মিথ্যা তথ্য বলবেন, আমি শুনতে পারবো না। সরকার রাখতে পারেননি আপনি, ছত্তিশগড়ে সরকার রাখতে পারেননি। আপনাদের দলের সরকার তো 2টো রাজ্যে ছিল, আপনারা সরকার রাখতে পেরেছেন, ছত্তিশগড়ে রাখতে পারেননি, তো রাজস্থানে রাখতে পেরেছেন। আপনাদের নিজের দলের অন্তর্কলহই তো শেষ করতে পারেননি। অশোক গেহলোট এবং সচিন পাইলটের মধ্যেই তো অন্তর্কলহ শেষ করতে পারেননি। আমার সচিন পাইলটের জন্য খারাপ লাগে। না, আপনার অন্তর্কলহ আছে, কে বলেছে? আপনাকে বলেছে কেউ? এটা ওপেন সিক্রেট, ওপেনলি সচিন পাইলট নিজে অশোক গেহলোটের এগেইনস্টে বলছেন, অশোক গেহলোট সচিন পাইলটের এগেইনস্টে বলছেন, এবং তো দিলীপ ঘোষও বলছেন আপনারা বিরোধী দল নেতা যে আছে ওয়েস্ট বেঙ্গলে ওনার এগেইনস্টে। শুনুন, আরে দল করছে, দলের মধ্যে তো দলের বিষয়, আমি আমার দলের কথা চিন্তা করি, আপনি আমার দলের কথা চিন্তা করুন। আপনারা তো দলের কথা চিন্তা করছেন, আপনারা দলের কথাই চিন্তা করছেন, আমরা দেশের কথা চিন্তা করছি। যদি চিন্তা না করতাম, এখনো পর্যন্ত আয়ুষ্মান ভারতের মাধ্যমে কতজন বন্ধ হয়ে গেল কেন? শুনুন, কে বলেছে? আপনি পড়াশোনা করে আসুন, আমি বুঝতে পারি না কংগ্রেস কাকে কাকে পাঠায়। শুনুন, এখনো পর্যন্ত কতজন টোটাল পেয়েছে জানেন? এখনো পর্যন্ত টোটাল আপনার নাম চেঞ্জ করে বিভিন্ন স্কিমকে নাম চেঞ্জ করে কটা নাম চেঞ্জ হয়েছে। ইন্দিরা আবাস যোজনা, আপনারা যদি ইন্দিরা আবাস যোজনার কথা বলেন, আর শুধু ইন্দিরা আবাস যোজনার কথা যদি বলেন, আপনারা বিগত দিনে কি করতেন? শুধু 6টা খুঁটি দিতেন, 2 বস্তা সিমেন্ট দিতেন, আর 200টা ইট দিতেন। এটা দিয়ে কি ঘর তৈরি হয়ে যেত? বর্তমানে রুরাল এরিয়াতে 1,30,000 টাকা এবং 20,000 টাকা রেগার ম্যান্ডেজের টাকাটা দেওয়া হচ্ছে, এবং 1,66,000 টাকা আরবানে টাকাটা দেওয়া হচ্ছে। শুনুন, প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা, প্রধানমন্ত্রী
পিএম স্বনিধি যোজনা, জনধন অ্যাকাউন্ট, আপনি বাজে কথা বলছেন। শুনুন, আপনাদের দলের প্রধানমন্ত্রী একসময় লালকেল্লা থেকে বলেছে যে দিল্লি থেকে 1 টাকা পাঠালে বেনিফিশিয়ারির কাছে 15 পয়সা এসে পৌঁছায়। আপনাদের শরীরটা এত জ্বলছে কেন? গত 10 বছরে জানেন মিডলের যে ঘাপলাবাজগুলো ছিল সেই ঘাপলাবাজের অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেছে, সেই ঘাপলাবাজি বন্ধ হয়ে গেছে। আপনি দায়িত্ব নিয়ে বলছি, আপনারা এবারও 40টার বেশি সিট পাবেন না। আমি দায়িত্ব নিয়ে অন ক্যামেরা বলে যাচ্ছি। শুনুন, আমি অন ক্যামেরা বলে যাচ্ছি, জুনের 4 তারিখে আপনার সাথে আবার কথা হবে। শুনুন, যতগুলো এখনো পর্যন্ত হয়েছে আয়ুষ্মান ভারত যোজনার মাধ্যমে এখনো পর্যন্ত প্রায় 15.5 কোটি মানুষের বাড়িতে আয়ুষ্মান ভারত যোজনার সুবিধা পৌঁছেছে। জল জীবন মিশনের মাধ্যমে হর ঘর জল বা নল সে জল এখনো পর্যন্ত 66 কোটি মানুষের বাড়িতে জলের লাইন পৌঁছে গেছে। একদম। আপনি আপনাদের ঘাপলাবাজি সরকার, আমাদের না তো দাদা। শুনুন, আপনারা 70-এর দশকে গরিব হটাও নারা দিয়েছিলেন। এখনো পর্যন্ত কেন 2014-তে ক্ষমতায় আসার পর থেকে 2014-তে ক্ষমতায় আসার পর আমাদের ঘর দিতে হচ্ছে, জল দিতে হচ্ছে, সামান্য বুনিয়াদি মানুষের যে চাহিদাগুলো সেগুলো পূরণ করতে হচ্ছে। আপনারা 60 বছর ক্ষমতায় ছিলেন, আপনারা শুধু ঘাপলাবাজি করেছেন, আর কিছু করতে পারবেন না। কারণ আমাদের কাছে ডাটা আছে, আমাদের কাছে শুনুন, আপনি বলছেন যে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির বিষয়ে জানেন না। এখনো পর্যন্ত প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির মাধ্যমে আমি একটা জিনিস বলতে চাই, 11.8 কোটি মানুষের অ্যাকাউন্টে 2.8 লক্ষ কোটি টাকা পৌঁছে গেছে। আপনি 15 লাখের কথা বলেছেন, এখনো আসেনি। এইসব তো জুমলা 15 লাখের কথা বলেছে, মনে আছে? আপনি এখনো পর্যন্ত এখন আপনাদের দলের নেতার বাড়ি থেকে 356 কোটি টাকা উদ্ধার হয়, সেটা নিয়ে আপনাদের কোনো স্টেটমেন্ট আছে? বসিরহাটের মতো জায়গায়, বসিরহাট লোকসভা কেন্দ্রের মতো জায়গায় সন্দেশখালী ঘটনায় আমাদের দল কটা রাজ্যে আছে, আপনাদের দল কটা রাজ্যে আছে, আপনাদের দল কত টাকা পেয়েছে, আমাদের দল কত টাকা পেয়েছে, সেটা আপনি হিসাব করুন, তুল্যমূল্য বিচার করুন। তারপর আমি তুল্যমূল্য কি আপনি তো প্রথম পাঠিয়ে দেবেন, যে প্রথম মিটিং করে না হলে উনি ইলেকট্রনের টাকা পাঠিয়ে দেবেন, দেখে সবাই দেখা যাচ্ছে যে চিৎকার করলে হবে না। আমি অন্তত কংগ্রেস দল থেকে এরকম একজনকে আশা করিনি যে শুধু ভাওতাবাজি করবে, শুধু ভাওতাবাজি। যে সময় বলবো সে ভাওতাবাজি হয়ে যাচ্ছে। তথ্যযুক্ত তো বলছি, পিএম কেয়ার ফান্ডে কে কে টাকা দিয়েছে আপনি দেখেছেন? সরি, ইলেকট্রাল বন্ডে। ইলেকট্রাল বন্ডের মধ্যে কে কে টাকা দিয়েছে এবং টাকাগুলোর দেওয়ার ডেট এবং এর কিছুদিন আগে, যতগুলো ডেট আছে, ধরেন আপনি টাকা দিয়েছেন, এক্সাম্পল আপনি টাকা দিয়ে আপনার বাড়িতে 10 দিন আগে ইডিসিবি এসছে, আপনি এবার বিভিন্নভাবে ইলেকট্রনের টাকা দিয়ে দিয়েছেন। দেখা যাক, সরকার দেখছে এবং আমাদের ইলেকশন কমিশনের যে এবং তাদের দলের সরকার যতগুলো রাজ্যে আছে তার তুল্যমূল্য যদি বিচার করা হয় তাহলে বেশি টাকা সরকার চালিয়েছে। যে হঠাৎ করে এখন যে বর্তমান যিনি ক্যান্ডিডেট বিজেপির, এখানে ওনাকে হঠাৎ করে মুখ্যমন্ত্রী ছিলেন, ওনাকে সরিয়ে দিয়েছে। কিছু প্রশ্নের উত্তর ওরা দিচ্ছে। যিনি মুখ্যমন্ত্রী আছেন উনি কি খারাপ কাজ করছেন? বলুন না। আরে ত্রিপুরা রাজ্যের আগের জনকে সরালেন কেন? ওটা উত্তর দিন। কেন বললেন সরালেন? কেন সরালেন? সেটা আপনি বলছেন যে উনি খারাপ কাজ করেছেন, আপনার বক্তব্যটা, আপনার তথ্যটা আপনি তুলে ধরুন, আপনার তথ্যটা বলুন। আমরা সেটাই প্রশ্ন করছিলাম যে সেই জায়গাতে দাঁড়িয়ে থেকে একটাই প্রশ্ন আবারও ঘুরিয়ে ফিরে আসে যে এই যে জোটটাকে, আপনাদের এই জোটটাকে সাধারণ জনগণ কি আপনি সেম প্রশ্ন, আমি তো বলেছি সেম প্রশ্ন ওনাকে বলুন। ওনারা তো মথার পিছনে পড়ে মথার প্রার্থী গিয়ে মথার দলের লোককে এসে নিজের দলের প্রার্থী বানিয়েছে। যখন এয়ারপোর্টে এসছে বিজেপির কোনো কর্মী যায়নি ওনাকে রিসিভ করতে, সব মথার কর্মী যারা মথার পেছনে বিজেপির দিন ওনাদের সাথে যোগ করতে পারেনি, তো তাদের ঠিক সেই কারণে এত ফাটছে বলছিলেন। আরে আমি দায়িত্ব নিয়ে বলছি,
আমি দায়িত্ব নিয়ে বলছি আপনাদের তিনবারের হারোয়া নেতা এবার 5 লাখ ভোটে হারবেন। বলুন, আপনি বলুন। এবং পূর্বে এই জায়গাতে দাঁড়িয়ে অন্তত থেকে এই যে 6 লক্ষ ভোটের ব্যবধানে হারবেন। পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রে আপনাদের প্রার্থী, আপনাদের দলের প্রার্থী, আপনি যে দলের হয়ে আসছেন, আমাদের আপনাদের প্রেসিডেন্ট আসছেন। হ্যাঁ, এই সেই জায়গাতে দাঁড়িয়ে থেকে আপনারা প্রচারে কি নিয়ে যাচ্ছেন? আমরা তো এই পয়েন্টগুলো নিয়ে যাচ্ছি যে আমরা আসলে কি আমরা আসবো এবং এইগুলা যা প্রতিশ্রুতি যে 5টা নেয়, 5টা নেয়ার 5টা অ্যাপ্লাই করা হবে এবং আমরা যা বলি তা করি। আপনি কর্ণাটকতে দেখবেন বাস সাইড ফ্রি করে দেওয়া বলেছিল, বাস সাইড ফ্রি করে দেওয়া হয়েছে। ওখানে মনরেগা গ্যাসের দাম কমিয়ে দেওয়া হয়েছে, এলপিজি গ্যাস দাম যখন কংগ্রেসের। আরে আমি তো বলছি আপনি তো পড়াশোনা করে আসুন সেন্টার। আমি কিছুদিন আগে ব্যাঙ্গালোর গিয়ে এসেছি, ওখানে এবং আমার বন্ধু বান্ধব আছে ওখানে, যারা আছেন মহিলা ওদের জন্য বাস সাইড ফ্রি আছে এবং বিভিন্ন ইলেকট্রিকের রেট অনেক কমে গেছে কর্ণাটকাতে এবং রাজস্থানে। আমি যাইনি, শুনছি রাজস্থান আমাদের যারা অল ইন্ডিয়া বেসিস নেতৃত্বের সাথে কথা বলতে, রাজস্থানে যখন কংগ্রেসের সরকার ছিল ওখানে কংগ্রেসের, আপনিও জানেন, এডিসি সাহেবকে বলো, আপনিও জানেন যে ওখানে কিন্তু কংগ্রেস যা বলেছিল গ্যাসের দাম কমিয়ে দিয়েছিল। আর বিজেপি বলেছে ওরা আসলে ওরা করবে, ওরা করেনি। ওরা তো বলবে এসা করেঙ্গে আইলে কিছু করতাম না, এই হলো কথা। ওরা তো বিজেপি মানে কি জুমলা বাটি, জুমলা দেবে, জুমলা করবে। ন্যাশনাল হাইওয়ে রাস্তার কাজ চলছে, সেটা কি কংগ্রেস করেছে? ত্রিপুরাতে 6টা ন্যাশনাল হাইওয়ে রাস্তার কাজ চলছে। ত্রিপুরা রাজ্যের দিশা দশা পাল্টানোর জন্য, ত্রিপুরা রাজ্যের পরিকাঠামোগত সরকার আপনারা আবার ন্যাশনাল হাইওয়ে কি হঠাৎ করে আজকে হয়ে যায়? একটা কাজ হলে আমি একটা মানে আপনি স্বীকার করছেন ন্যাশনাল হাইওয়ের কাজ চলছে, সেটাও ভারতীয় জনতা পার্টির সরকার আসার পর থেকেই কাজ শুরু হয়েছে না? এটা আমি কথা বলতে যাচ্ছি না, সেটাই প্রবলেম। আমি বলছি একটা কাজের যখন নোটিফিকেশন, এটা বহুত আগে একটা প্ল্যানিং আর সবকিছু, ওটা বহুত বাম আমলের স্তরের থেকে করা ছিল, যে সময় সেন্ট্রালে কংগ্রেস গভর্নমেন্ট ছিল। আচ্ছা, ওখান থেকে প্ল্যান করে চলেছিল। কথা ঢাকা, ও সব আমার সব ঢাকা মিথ্যা, উনি যাবেন সব সত্য কথা। শুনুন, এই সবই সত্য। ভারতবর্ষে এত মিথ্যেবাদী পার্টি আমি আজ পর্যন্ত দেখিনি। 2019 সালে লোকসভা, মিথ্যা তো বলে কে বলেছিল তো দেখা যাচ্ছে, 2 কোটি কথা বলে 2050 লোকসভা নির্বাচনের পরে এখনো পর্যন্ত 2019 লোকসভা নির্বাচনে ঠিক জেতার পর আমাদের পূর্ব আসন থেকে প্রার্থী ছিলেন রেবতী ত্রিপুরা এবং পশ্চিমের যিনি এমপি ছিলেন শ্রীমতী সুশ্রী প্রতিমা ভৌমিক। তারা রেবতীটা 2টো ন্যাশনাল হাইওয়ের জন্য স্যাংশন চেয়েছেন, 2টো পেয়েছেন। প্রতিমাদি 4টে চেয়েছেন, 4টে পেয়েছেন। তো উনি কিসের ভিত্তিতে এই কথাটা বলছেন যে বিগত দিনে বাম আমলে কাজ করেছে? উনি নিজে স্বীকার করছেন যে বর্তমানে ভারতীয় জনতা পার্টির সরকার এত ভালো কাজ করেছে, ওনাদের কাছে কোনো ইস্যু নেই। উনিও স্বীকার করেছেন যে বিগত 5 বছরে 25,000 চাকরি হয়েছে। শুনুন, আমি বলছি কারণ আমরা আমাদের মিথ্যের উপর রাজনীতি করার কোনো দরকার নেই। আরে আপনারা মিথ্যা কথা বলে সরকার চলে আসবে, এবার মানুষ গত 5 বছরে আপনারা 2018 থেকে 2023 পর্যন্ত গত 5 বছরে আমরা 24,033 খানা চাকরি দিয়েছি। সরকার দ্বিতীয়বারের মতো যখন এসেছে, কত কথা বলেছিলেন, 50 শেষ করতে দিন, আপনি শেষ করতে দিন। আরে আপনাদের ঠিক এসব কারণের জন্য, আপনারা মানে 30 বছর আর 31 আমি যতটুকু জানা আছে, আমি 31 বছর আপনারা ক্ষমতার বাইরে, আপনারা এতই ভালো কাজ করেছেন। আপনি যত বলছেন 1988 থেকে 93 পর্যন্ত ত্রিপুরা রাজ্যের আইন শৃঙ্খলা ব্যবস্থা এতটা ভেঙে পড়েছিল, রাস্তাঘাটে মেয়েরা চলতে 10 বার চিন্তা করে। আপনাদের ঠিক এই কারণে, আপনাদের এসব মানে গাফিলতির কারণে, আপনাদের এসব অহংকারের কারণে আর আপনাদের নিজেদের লাগালাগির কারণে আজ কংগ্রেস এই মানে ভগ্ন দশায় পরিণত হয়েছে। আপনি শুনুন, বিজেপি কেমন ভগ্ন দশায় আছে সেটা দেখা যাচ্ছে। নীতিন গডকরিকে লাস্ট 3 নাম্বার লিস্ট থেকে টিকিট দিয়েছে। আপনার দলের কথাটা, আপনার দলের দলীয় ভাবে উনি আমাকে তো দল নিয়ে কথা বলে, আমি দল নিয়ে করব না। আমি আসবো, আমরা নীতিন গডকরি টিকিট দিতে চেয়েছিলেন কারণ উনি মোদির কাছে কথা বলছিল। আমরা চাইছিলাম যারা মোদির কাছে কথা বলছে ওদের ঘরে ইডি সিবিআই দলকে টিকিট দেবেন। এই আসনে প্রতিপক্ষকে কেন টিকিট দেওয়া হলো না বলুন? উনি বলুন কেন টিকিট দেওয়া হয়নি? উনি বলুন, যিনি প্রার্থী ছিলেন আর যিনি আপনাদের দলের সকলকে টিকিট দেওয়া হয়েছে নাকি? সেটা দলীয় বিষয়, দল চিন্তা করবে, সেটা দলীয় বিষয়। আপনি আমার কাছে মোদির এগেইনস্টে যে কথা বলবে বিরোধী দল ইডি সিবিআই পাঠিয়ে দেবে, নিজের দল হলে হয়তো আমরা এখানে একটা প্রধানমন্ত্রী পদমর্যাদার লোককে যেভাবে এখানে হেয় প্রতিপন্ন করা হচ্ছে,
এটা মনে হয় না খুবই মানে রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে খুবই সুখকর বিষয়। আমি এই বিষয়টা আমি রাহুল বাবু, আমি একটাই এই জায়গাটা পাশাপাশি আমরা যদি কাজ নাই হয়ে থাকতো, বিগত দিনে হাইওয়ে টোটাল হাইওয়ে মানে কত কিলোমিটারের ছিল 2014 পর্যন্ত? 25,726 কিলোমিটার। বর্তমানে কত হয়েছে? 54,900 কিলোমিটার। এয়ারপোর্ট বিগত দিনে কটা ছিল? 74টা। বর্তমানে কটা? 149টা। মেট্রো, যেসব সিটিতে মেট্রো চলতো ওই সিটি ছিল 5টা, বর্তমানে কটা? 20টা। ইলেকট্রিফাইড রেল নেটওয়ার্ক আগে কত ছিল? 21,800 কিলোমিটার, বর্তমানে কত? 60,800 কিলোমিটার। নাম্বার অফ স্টার্টআপস আগে ছিল 350, এখন হয়েছে 1,17,257। ইউনিভার্সিটি আগে কত ছিল? 676টা, এখন কত? 1,168টা। ইলেকট্রনিক এক্সপোর্ট সেটা ছিল আগে $7.6 বিলিয়ন, বর্তমানে কত? 22.7 বিলিয়ন। অস্বীকার করতে পারবেন? ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট এফডিআই আগে কত ছিল? 305 বিলিয়ন ডলার, বর্তমানে কত? আমার কাছে 596.5 বিলিয়ন ডলার। দেখায় তারপর কথা বলবো। ইনফ্লেশন রেট আগে কত ছিল? 8.20%, বর্তমানে কত? 5%। মাল্টি ডাইমেনশনাল তথ্য নিয়ে বসে 29.2%, আমি তো দেখে তথ্য বলতে হবে, এই করেছে এই করেছে 3%। জিডিপি পার ক্যাপিটা কত? আমি যা বাস্তবে দেখতে তার 3000 জায়গা জায়গা দেখা যাচ্ছে 800 জায়গা মানে জিনিসের দাম ডলার ছড়া মার্কেটে এবং মানুষ 6016 ডলার যে জিনিস ক্রয় করতে পারছে না। ত্রিপুরাতে বর্তমানে এটা তো বলছি মানে বর্তমানে ভারতবর্ষ বিশ্বের ওয়ার্ল্ডস ফাস্টেস্ট গ্রোয়িং ইকোনমি। রাজ্য সরকার, তারপর আমি এবার যদি রাজ্য সরকারের কথায় আসি, ওনারা তো বিগত আগের দিনে আগে কি হতো যে দিল্লিতে দোস্তি, ত্রিপুরাতে কুস্তি ছিল। ঠিক সেই কারণে আমরা কংগ্রেস দলটা আমিও করতাম, কংগ্রেস দল ছেড়ে আমরা বিজেপিতে যোগদান করেছি। এখন কি হয়েছে? আগে অবৈধ প্রণয় ছিল, আগে অবৈধ সম্পর্ক ছিল, বর্তমানে এই সম্পর্ক স্ট্যাম্প মারা হয়ে গেছে। তারপরে আরো বলছি, বিগত দিনে কোনোদিন রাজ্য সরকার কৃষকদের থেকে ধান ক্রয় করেছে? করেনি। ভারতীয় জনতা পার্টির সরকার আসার পর করেছে। কত টাকা বিগত দিনে ক্রয় হয়নি না? তাহলে কোনোদিন ক্রয় হয়নি এতে বলছেন, মানে বিগত কোনোদিন ক্রয় এটা আরে আপনি আছে ডাটা, আমি না আছে আপনার কাছে স্ট্যাট, না আছে কোনো তথ্য তো বলছি, তাহলে বলুন না। আর উনি যে ডাটা বলেছেন ওগুলো মেনে বলেছেন, এটা বলছি উনি লিখে এনেছেন, আপনি লিখে এনেছেন, আপনি দেখে বলুন, কোনো অসুবিধা নেই। আমি তো আমার সরকার যখন 24 ফরওয়ার্ড কি হবে এটা বলেই দিলাম। সরকার আপনাদের এই জন্মে আর কখনো হবে না, অন্তত আপনার জীবদ্দশায় হবে না, আমার জীবদ্দশায় হবে না, সেটা আমি দায়িত্ব নিয়ে বলছি। 272 এর মধ্যে কটা ক্যান্ডিডেট দিতে পেরেছেন আপনারা? যে 543টা সিট আছে, 543 এর মধ্যে কটা দিয়েছেন? আমাদের ক্যান্ডিডেটের প্রসেস চলছে এবং এখনো চলছে। আচ্ছা, লোকসভা নির্বাচন দেওয়া হয়ে গেছে, এখনো পর্যন্ত আমাদের ক্যান্ডিডেট 443টা দেওয়া হয়ে গেছে। 500 তো আপনারও পুরো দেওয়া হয়নি, তো আপনারও চলছে। আরে শুনুন না, আমরা কাকে কাকে টিকিট দিয়েছি জানেন? শুনুন, আপনি যখন বলছেন আমি বলেই দিচ্ছি। এখনো পর্যন্ত বিজেপি মোদির কাছে কথা বলেছিল, মাননীয় প্রধানমন্ত্রী মোদির কাছে কথা বলেছিল, ওনার কাছে না কোনো ডাটা আছে না কোনো। আরে ওটা তো ঠিক, একই কথা, জাস্ট চাপার করে যাচ্ছে। এভাবে কোনো টক শো হয় না দাদা, গঠনতান্ত্রিক শো এভাবে হয় না। শুনুন, এখনো পর্যন্ত এনডিএ অ্যালায়েন্স যেটা আছে, ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের, এখনো পর্যন্ত বিজেপি 445টা ক্যান্ডিডেট দিয়েছে, টিডিপি 17টা, জেডিইউ 16টা, শিবসেনা শিন্ডে গুট 13টা, পিএমকে 10টা, এনসিপি 5টা, অজিত পাওয়ারের যেটা, এলজেপি রামবিলাস পাসওয়ানের সেটা 5টা, বিডেজিএস 4টা, জেডিএস জনতা দল সেকুলার 3টে, টিএমসিএম তামিলনাড়ুর তামিল ম্যানিলা কংগ্রেস 3টে, এনপিপি নাগা পিপলস ফ্রন্ট, সরি ন্যাশনাল পিপলস পার্টি যেটা কনরাড সাংমার, আগে পিএ সাংমার যেটা ছিল পূর্ণ এজেটেক সাংমার, আমাদের ক্যান্ডিডেট প্রসেস চলছে এবং খুব শীঘ্রই হয়ে যাবে দুটো। আমাদের মানে টোটাল এখনো পর্যন্ত আমাদের দলের একক সংখ্যা গরিষ্ঠতা, এবং আমরা যেটা বলেছিলাম যে আপকি বার 400 পার, 400 তো হবে, 400 পার হবে, আর জিনিসের দাম আরো বাড়বে, এটাই হবে। এটাই তো বলছি, আপনি ভালো করে পড়াশোনা করে আসুন, আপনার সাথে আরেকদিন বসবো। আপনি পড়াশোনা ছাড়া চলে এসেছেন, আমি আপনাকে বর্তমানে দেশের বিভিন্ন দিকের
উন্নয়নের স্ট্যাটিস্টিক্স আপনাকে দেখালাম, আপনি যদি না মানতে চান আপনি আসবেন আমি মানবো, আমি মানবো কিনা মানবো, এত আপনি গ্রাউন্ডে গিয়ে দেখে মানুষ কিভাবে বুঝছে। উচ্চমনের বাইরে বেরোতে পারেন না। কংগ্রেস আজ পর্যন্ত কোনোদিন কোনো গঠনতান্ত্রিক আন্দোলন করতে পারেনি সারা দেশের মধ্যে। একত্রিতভাবে লড়াই করতে হচ্ছে এমন কি পরিস্থিতি? আর আপনি তো এই প্রশ্ন নিয়ে তৃতীয়বার করেছেন। আমি আবার এই প্রশ্নটা করলাম। আমি তো বলেই দিলাম, প্রথমে উত্তরটা দিয়ে দিলাম যে ইন্ডিয়া জোটে যারা যারা কাছাকাছি চিন্তাধারার দলগুলো আসছেন এবং সেকুলার চিন্তাধারার দলগুলো আসছেন, ওদেরকে একত্রিত প্ল্যাটফর্মে এনে সেই জায়গাটাতে আরেকটা প্রশ্ন, যে তাহলে কি যুবক সম্প্রদায় অথবা যারা গণদেবতারা রয়েছেন তাদের কাছে একটা প্রশ্ন জাগবে না যে কোথাও শক্তিশালী পার্টির সাথে লড়াই করার জন্য আপনারা একত্রিতভাবে লড়াই করার প্রসেসটা নিয়েছেন এই রাজ্যে? ওদেরকে কোনো জোট নেই, ওদেরকে কোনো জোট নেই, দেখেছি আপনারা আলাদা আলাদাভাবে লড়াইটা করেছিলেন। আরে ওদেরকে তো তাহলে জোট নেই, ওদের জোট নেই, ওরা একক সংখ্যক ওদের তো জোট আছে। ইন্ডিয়া তো উনি বললেন, ওই আমাদের বিজেপি পক্ষ থেকে যিনি উনি বলেছেন যে ইন্ডিয়ার জোট, ইন্ডিয়া সেই জোটটা একক সেই জায়গাটাতে যারা একে অপরের অপোজিশন ছিল সেই জোটটা সেই জায়গাটাতে তোলে। আমি একটা কথা বলবো, এনসিপি যাকে নিয়ে এত কথা বললো, এনসিপি যিনি এখন বর্তমানে ডেপুটি সিএম, উনাকে কি বললো আপনারা দেখেছেন? মানে কি বললো? উনি কি টাকা গেছে বললো, যেদিনে দলে জয়েন করলো দলটা ভেঙে, এনসিপিটা ভেঙে ওনাকে জয়েন করে দিল। ওদের দলে চলে আসলে ভালো। মানে আমরা যাদের সাথে জোট করব, আমাদের জোট সঙ্গীরা সব খারাপ। আরে আপনাদের দলের জোট সঙ্গীরা যারা আছে তারা সবাই ভালো। মানে আমাদের তারা যাদের বললো যে পারছে না, আরে যারা দেশের উন্নয়নের জন্য কাজ করার শপথ নিয়ে, আপনি তো আর আপনার দলে তো বলেছিল তাদের নিয়ে যখন এনসিপি যিনি নিজেদের দলে শাহরুখ পাওয়ারের যে ভাতিজা, ঠিক তখন নামে তো বললো উনি টাকা গেছে, ঘটনা করেছে, যখন আমাদের দুটো মিলে দলে জয়েন করলো, উনি ভালো হয়ে গেছে এবং ওদেরকে জোটে নিয়ে গেছে। এভাবে কথা হয় না দাদা। আরে আমি তো কথা বলছি না, আপনি এটার উত্তর দিন। এনসিপি কে কেন, এনসিপির যে পার্টটা শাহরুখ পাওয়ারের যে ভাতিজা, যে উনাকে নিয়েছে কেন নিয়েছে? উনাকে নিয়ে তো অনেক কথা বলেছিলেন, উনাকে নিয়ে কেন জোট করা হলো? দিনে প্রচারে কি আপনাদের যারা কেন্দ্রীয় নেতৃত্বরা তাদের যারা আপনাদের স্টার ক্যাম্পেইন, আমরা ক্যাম্পেইনার বলবো, তাদেরকে আমরা দেখতে পারবো? রাজ্যের জনগণ গণদেবতারা কি দেখতে পাবেন? অবশ্যই ওরা আসছে এবং খুব শীঘ্রই একটা লিস্ট বেরিয়ে যাবে কে আসছে। এবং আমার আশাবাদী ওনারা আসার পর এখন যে জোয়ারটা আছে, আর জোয়ারটা আরো বাড়বে, মানুষের জোয়ারটা আরো বাড়বে কংগ্রেসের পক্ষে এবং ইন্ডিয়া জোটের পক্ষে। আপনার আলোচনা প্রায় শেষের পথে, সেই জায়গাতে দাঁড়িয়ে থেকে আপনার কাছে যে এই রাজ্যের যারা যুবক সম্প্রদায়ের যারা জনগণ রয়েছেন তাদের জন্য লাস্ট আপনার শেষ প্রশ্ন, যে তাদের জন্য আপনার কি বার্তা থাকবে? আমি একটা জিনিসই বলবো, আপনারা তো শান্তি সম্প্রীতির জন্য, এবং আপনারা যদি যে সস্তাভাবে নাকি জিনিসের দামগুলো যদি আপনাদের লাগাম ছাড়া যাতে আর না, যা হয়ে গেছে এখানে থেমে যায়, এবং বেকাররা যাতে আরো চাকরি পায়। আমি তো যা পয়েন্টগুলো বলে যে আমাদের 5টা পয়েন্ট আছে, এই পয়েন্টগুলো লক্ষ্য করে, এবং নারীদের জন্য যে 1 লক্ষ টাকা রয়েছে, বেকার আনএমপ্লয়েড ইউথদের জন্য 1 লক্ষ টাকা রয়েছে, এবং গিগ ওয়ার্কার যারা বিভিন্ন ধরনের অনলাইন ডেলিভারি এবং বিভিন্ন ধরনের কার্পেন্টার, মানে কৃষকদের জন্য বিভিন্ন ধরনের স্কিম রয়েছে, এবং কৃষকদের জন্য যেমন কৃষক সরকার আসছে জিএসটির জন্য, জিএসটিটা কৃষকের বিভিন্ন জিনিসের উপরে জিএসটি যা আছে জিএসটি উঠিয়ে দেবে, এবং বিভিন্ন যারা আরও জিনিস। এবং আরেকটা যে মেইন পয়েন্ট, নারী ভোটারদের উদ্দেশ্য করে বলবো যে কংগ্রেস আসলে 50% রিজার্ভেশনে বিভিন্ন প্ল্যাটফর্মে করা হবে। এই পয়েন্টগুলো বললে আমি আমাদের ত্রিপুরাবাসীকে বলবো আমাদের ইন্ডিয়া জোট প্রার্থীর পক্ষে ভোট করুন, এবং আমি খুব আশাবাদী দুটোটা আসনে আমরা জয়যুক্ত হব। রাহুল বাবু, বিগত দিনে আমি শেষ করে নেব। বিগত দিনে 60 বছর যখন তারা ক্ষমতায় ছিল, তারা 1% রিজার্ভেশনও মহিলাদের জন্য সংরক্ষিত করতে পারেনি। গত 10 বছর না, গত 2 বছর আগে 33% রিজার্ভেশন কিন্তু ভারতীয় জনতা পার্টির সরকার মহিলাদের দিয়েছে। পাশাপাশি উনি যেটা বললেন, ওনাদের যে ম্যানিফেস্টো যেটা বেরোবে সেটা পুরোই ঘাপলা। কেন ঘাপলা বলছি? ভারতবর্ষের যতজন মহিলা আছে তাদের প্রত্যেক মহিলাকে তারা প্রত্যেক মহিলাকে বলেন, প্রত্যেক পরিবার আপনি বলেছেন তো টোটাল মহিলাদের পরিবার কটা আছে? আমি প্রথমে বলেছিলাম পুরো ভারতবর্ষে যদি আমি 20 কোটিও মহিলা পরিবার ধরি, তাহলে প্রত্যেককে যদি 1 লক্ষ টাকা করে দেওয়া হয়, তাহলে টোটাল অ্যামাউন্টটা কত হবে? এবং ভারতবর্ষের জিডিপিটা কত? ভারতবর্ষের টোটাল বাজেট কত? মানে পুরো ঘাপলা। রাহুল গান্ধীর হয়তো মস্তিষ্ক প্রসূত এই চিন্তাধারা। ওনার থেকে তো ভালো কিছু আশা বিগত দিনেও করা হয়নি, এখনো করা হবে না।
বিজেপির স্টার ক্যাম্পেনার রাহুল গান্ধী। আমি চাইবো ওনার মাধ্যমে আমি বলতে চাই ত্রিপুরা রাজ্যে অন্তত রাহুল গান্ধীকে একবার আনা হোক। অন্তত আমি দায়িত্ব নিয়ে বলছি, ভারত মানে ত্রিপুরা রাজ্যে পূর্ব এবং পশ্চিম আসনের দুটো আসনেই অন্তত 1 লাখ। মোদিজি তো কর্ণাটকে প্রচার করেছিল, হিমাচলে করেছে, আমরা জয়যুক্ত যখন হারবে মোদি না ওই 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 দল মানে ওই 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 রাজ্যের প্রেসিডেন্ট হবে, ঘাড় বাড়তে করতে অথবা জেবেনারটাকে এগিয়ে করে দেবে। জিতলে মোদি, হারলে ওই দেশের ওই রাজ্যের প্রেসিডেন্ট। ওটাই বলছি সংক্ষেপে। আমরা দেশকে বিশ্বগুরু বানাতে চাই, আমরা ডেভেলপড নেশন বানাতে চাইছি, আমরা স্পেস স্টেশন বানাতে চাইছি, আমরা যুবকদের আরো মানুষের পেটে খাওয়ান দিন রোজগার দিন, তারপরে মানুষের পেটে খাবার নেই। 80 কোটি জনগণকে এখনো পর্যন্ত ফ্রিতে রেশনে চাল দেওয়া হচ্ছে। কি কথা বলছেন আপনি? গরিব কল্যাণ অন্ন যোজনা। আপনি আগে পড়াশোনা শেষ করে কংগ্রেসের প্রদেশ সভাপতি বিগত 10 বছর কেউ মারেননি, বিগত 10 বছর কিন্তু 80 কোটি লোককে করা হচ্ছে। আপনার সংক্ষেপে 80 কোটি মানুষকে এখনো পর্যন্ত গরিব কল্যাণ অন্ন যোজনার মাধ্যমে ফ্রিতে রেশনে চাল দেওয়া। করতে পারেননি, সেজন্য আপনারা বলছেন আপনি পড়াশোনা করে আসেন, আমি আপনারা লেখে নিয়ে এসেছেন, আমাদের স্কিম আছে, আমরা বলছি। আপনার কি মেসেজ থাকবে? আপনার কি মেসেজ থাকবে সংক্ষেপে? ভারতবর্ষকে আত্মনির্ভর বানাতে হবে, ভারতবর্ষকে বিশ্বগুরু বানাতে হবে। এই দিশায় আমরা বিগত 10 বছর কাজ করেছি, জনগণ আমাদের বিগত দিনেও সাথে ছিল। ঠিক তাই 273টা সিট পাওয়ার পর 2019 সালের লোকসভা নির্বাচনে আমরা 303টা সিট জিতেছি। এজন্যই এবার টার্গেট আমাদের আবকিবার 400 পার। বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা তো লাভ করবেই, 370-এর কম হবে না, 370-এর বেশি হবে। অসংখ্য ধন্যবাদ। আপনার আমাদের সময় দেখা যাবে, বিজেপি যখন বড় হবে আমাদের আপনার সঙ্গে কথা হবে। দুই দলের পক্ষে 2 যুব নেতৃত্বরা ছিলেন এই আলোচনায়। আপনার আমাদের পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আলোচনা এবং আমাদের অনুষ্ঠান আপনার মতামত আমরা এখানে শেষ করছি। নমস্কার।